বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আজকের এই প্রগতিশীল পাঠক সংঘ শৈলী কর্তৃক আয়োজিত দিনব্যাপী সেমিনারে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, মোবারকবাদ, এবং যারা অনলাইনে লাইভে আছেন আজকের এই সেমিনারটি উপভোগ করবেন তাদেরকেও শুভেচ্ছা। আমরা জানি আজকে 3টি অধিবেশন হবে এবং প্রথম অধিবেশনে আমার টপিক হচ্ছে 1857-এর মহাবিদ্রোহ, যাকে আমরা সিপাহী বিদ্রোহ হিসেবে চিনি, এবং ভারতবর্ষের স্বাধীনতা। তো আমি শুরুতেই আজকের এই টপিকটা নিয়ে আমার আলোচনা বা আমার আলোচনার এরিয়া বা আমার আলোচনার ফোকাস কোন দিকে থাকবে সেটা স্পষ্ট করব, কারণ এটা একটা বিশাল টপিক। 1857 ভারতবর্ষের ইতিহাসে এমন একটা উল্লেখযোগ্য ঘটনা যা পুরা ভারতবর্ষের ইতিহাসকে পাঠ করতে কেন্দ্রবিন্দুতে রাখতে হয়। বিশেষ করে আমরা ভারতবর্ষের ইতিহাসকে দুইভাবে দেখি, একটা হচ্ছে উপনিবেশ পূর্ব ভারতবর্ষ, আরেকটা হচ্ছে উপনিবেশিক বা উপনিবেশ পরবর্তী ভারতবর্ষ। তো এই উপনিবেশিক বা কলোনিয়াল যে এইজটা ছিল, যে সময়টা ছিল, যে পিরিয়ডটা ছিল ভারতবর্ষের জন্য, যার লিগেসি, যার সিলসিলা আজও আমরা বহন করতে হচ্ছে। আজও আমরা আলোচনা করি যে আমরা কতটুকু কলোনিয়াল লিগেসি বহন করছি, কতটুকু মুক্ত হতে পারছি। তো এই পুরো আলোচনায় 1857 খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয়, এই মহারণ 1857 যা আমাদের পুরো ইতিহাসের টার্নিং পয়েন্ট ছিল এবং পরাধীন ভারতকে মুক্ত করার যে স্বপ্ন, সেই স্বপ্নের যে আন্দোলন, যাকে ইতিহাসে আজাদি আন্দোলন নামে পরিচিত বা অভিহিত করা হয়, সেই আজাদি আন্দোলনের চূড়ান্ত ধাপ ছিল, চূড়ান্ত বিন্দু ছিল 1857 মহাবিদ্রোহ। কিন্তু দুঃখের বিষয়, এই মহাবিদ্রোহের পরে যেহেতু মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছে, সেই জন্য এটার পরে মহাবিদ্রোহের ইতিহাসে আমরা এই বিদ্রোহকে এবং ভারতবর্ষের ইতিহাসকে কলুষিত করেছি। বিশেষ করে ব্রিটিশ মদদে, বা যেহেতু ব্রিটিশরা বিজয়ী হয়েছে তাদের চাপে আমরা ভারতবর্ষের এই উল্লেখযোগ্য ইভেন্টকে সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। যে না পারার দরুন আমরা যে এখনো কলোনিয়াল লিগেসিতে আছি, সেটা থেকে মুক্তির জন্য কিংবা সেইটা অনুধাবন উপলব্ধি করার জন্য যে গুরুত্বপূর্ণ ধাপ 1857, সেইটা আমরা বিশ্লেষণ বা সেইটা আমরা ঠিকঠাক মতো অনুধাবন করতে পারিনি। তো যাই হোক, আমার আজকের এই আলোচনায় কিছু স্লাইড আছে, আপনারা প্রজেক্টর সেট করা আছে। আমার আজকের এই আলোচনার মূল ফোকাস থাকবে বা আমার মূল থিমটা হচ্ছে যে 1857 মহাবিদ্রোহের ব্যর্থতায় ভারতবর্ষ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা পায়নি। এটা শুনে অনেকেই একটু অবাক হতে পারেন যে আমরা তো স্বাধীন হয়েছি 47 সালে, অর্থাৎ 1948 সালে। কিন্তু আমি বলতে চাচ্ছি বা আমরা বলতে চাচ্ছি, ভারতবর্ষ যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, যে স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ আন্দোলন, বিদ্রোহ, বিপ্লবে রক্ত দিয়েছিল, নিজেদের বসতি, জীবনের সুখ, ভবিষ্যতের স্বপ্ন, নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সবকিছু কোরবানি দিয়েছিল, সেই মুক্তি, সেই সব স্বাধীনতা আমরা 47-এ পাইনি। আমরা 1947 সালে যেটা পেয়েছি, এটা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিল না। ছিল না বলেই 47-এর পর থেকে দীর্ঘদিন, ইভেন আজ অবধি, আমরা কলোনিয়াল বা উপনিবেশিক যে প্রভাব, যে ধারা বা সিলসিলা বা লিগেসি, যাই বলি না কেন, এইটা থেকে মুক্তি পাইনি। আমাদের এখনো জ্ঞান বিজ্ঞান বা বিশ্বকে দেখার যে বিশ্ব দর্শন বা বিশ্ববিক্ষণ, যে ওয়ার্ল্ড ভিউ, সেটা এখনো
ওই ইংরেজের চোখে আমরা দেখি, বা ইংরেজের প্রভাবে সৃষ্ট যে চোখ ওইটা দিয়ে দেখি। আমরা এখনো ইংরেজের মুখে জাল খাই, কিংবা ইংরেজ কর্তৃক যে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি বা ইন্টেলেকচুয়াল যে গোষ্ঠী তৈরি করেছিল, সেই সিলসিলা বা ধারা থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি। সুতরাং আমরা আসলে 47-এ যে স্বাধীনতা পেয়েছি, ওইটা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিল না। এটা ঠিক, আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন রাষ্ট্র। প্রথমে দুটি ডোমিনিয়ন ছিল, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে পাকিস্তান। 71-এ গিয়ে যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশ নামক নতুন স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছে। তো আমার আজকের এই আলোচনায় এটি ফোকাস থাকবে। আমরা এই আলোচনা বোঝার সুবিধার্থে আমি যদি 1857 থেকে ডিরেক্ট শুরু করে দিই, অনেকের জন্য টাফ হবে, বা আমরা অনেকেই এইটা হারমোনি বা সিকুয়েন্স ধরতে পারবো না। সেই জন্য আমি যেটা চেষ্টা করব যে শুরু থেকে আমার মূল জায়গা পর্যন্ত সংক্ষেপে একটা ধারাবাহিক আলোচনার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্লাইডে আছে কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয়, যে ভারত, ভারতবর্ষ বা হিন্দুস্তান, এইটা কি? তো ভারত বা ভারতবর্ষ এমন একটা ঐতিহাসিক ভূখণ্ড বা অঞ্চল যার রয়েছে দীর্ঘ সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় গুরুত্ব, ইতিহাস। এই ভারতবর্ষের দিকে হাজার বছর ধরে অনেকের চোখ ছিল। অনেক সওদাগর বণিক এসেছে, অনেকে এসে স্থায়ী বসবাস করেছে, অনেক ভিনদেশী, দূরদেশী বা বিদেশি অভিজাত কিংবা যে কোনো জাতের মানুষ এসেছে, বসতি করেছে। এবং সর্বশেষ ইউরোপীয় যে বণিকরা, ইউরোপীয় ব্যবসায়ীরা বা ইউরোপীয় কোম্পানির যে আগমন ঘটেছিল, এর আগের আগমন এবং ইউরোপীয়দের আগমনের মধ্যে বেশ তফাৎ আছে। আমি যদি সংক্ষেপে ভারত নিয়ে, বা এই ভারত বলতে আজকের ভারত প্রজাতন্ত্র বা ইন্ডিয়ার কথা বলছি না, আমার এখানের যে ভারত আজকের আলোচনার, সেটা হবে ভারতবর্ষ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যাকে হিন্দুস্তান বলা হতো, হিন্দ বলে অভিহিত করা হতো। যদিও হিন্দুস্তান বলতে কখনো কখনো শুধু উত্তর ভারতকেই বোঝাতো, এবং হিন্দুস্তানি ভাষা বলতে উত্তর ভারতে সৃষ্ট উর্দু এবং পরবর্তীতে হিন্দি হিন্দুস্তানি ভাষা হিসাবে পরিচিত। বাট ওভারঅল আমরা হিন্দুস্তান বলতে আজকে ভারত, ভারতবর্ষ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকেই বোঝাবো। আমরা জানি এই ভারতবর্ষ ইউরোপীয় যে কলোনিয়াল আক্রমণ ছিল, এটার আগ পর্যন্ত কেমন ছিল তা নিয়ে অনেক ধোঁয়াশা কাজ করে। অনেকের কাছে আমাদের অনেকের কাছে এখনো বিষয়টা পরিষ্কার না। আমাকে একদিন একজন বলেছিলেন যে তুমি যে বলো ভারতের সমৃদ্ধ ইতিহাস ছিল, বাংলার সমৃদ্ধ ইতিহাস ছিল, কই সিলেটে তো আমি কখনো এই ব্রিটিশ আমলের আগের কোনো প্রতিষ্ঠান দেখি না। একটা প্রতিষ্ঠান আমাকে দেখাও যার বিল্ডিং আছে। তো উনি শুধু একা না, এটা হচ্ছে আমাদের টিপিক্যাল মাইন্ডসেট বাঙালিদের কিংবা ভারতীয় অধিকাংশ মানুষের, যে আমরা সভ্য হয়েছি ব্রিটিশদের দ্বারা বা কলোনিয়াল মাস্টারদের দ্বারা, আমাদের অবকাঠামোর উন্নয়ন হয়েছে তাদের দ্বারা। কিন্তু ওই যে বলেছিলাম ইতিহাসের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ওইটা মিসিং থাকার কারণে, ইতিহাসের যে গুরুত্বপূর্ণ অধ্যায় ওইটা না জানার কারণে আমাদের এই ভুল ধারণা জন্ম হয়েছে। ভারতবর্ষ কলোনিয়াল লিগেসি বা কলোনিয়াল মাস্টারদের শাসনের আগে পৃথিবীর মোট জিডিপির 1/4 এই ভারতবর্ষে ছিল। এত সমৃদ্ধ ছিল ভারতবর্ষ, এবং বাংলা ছিল সেই ভারতবর্ষের 3/1, অর্থাৎ পৃথিবীর মোট জিডিপির 12/1 ছিল শুধু বাংলায়। এত সমৃদ্ধ একটা অঞ্চল ছিল, এবং স্থাপত্য, শিল্প, সাহিত্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সাম্প্রদায়িক সম্প্রীতি। কারণ আমরা কলোনিয়াল যুগে দেখবো বারবার সাম্প্রদায়িক সংঘাত, আর এই সাম্প্রদায়িক সংঘাতকে
সংঘাতের কারণ হিসেবে দায় চাপানো হতো হিন্দু এবং মুসলমানদেরকে, বা হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মকে। কিন্তু আমরা কলোনিয়াল যুগের আগে এরকম সাম্প্রদায়িক সংঘাত খুবই কম দেখি, কিংবা দেখি না। এই ভারতবর্ষ, বিশেষ করে বাংলা অঞ্চলটা ছিল শিক্ষাক্ষেত্রে একটা হাব। এখানে বলা হয়ে থাকে যে প্রায় 30% ভূমি, ল্যান্ড, ওয়াকফ করা ছিল শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এজন্য দেখবেন এই বাংলা অঞ্চল কিংবা ভারতবর্ষের এই দিকটাতে উত্তরপ্রদেশ থেকে শুরু করে একেবারে সিলেট চিটাগাং পর্যন্ত দেখবেন বিভিন্ন সুফি, পীর, দরবেশ, তাদের আগমন, তাদের বসতি, তাদের খানকা সৃষ্টি, এবং খানকাকে কেন্দ্র করে শিক্ষা, স্পিরিচুয়ালিটি, এগুলার চর্চা। সুলতানি আমলে, পাঠান আমলে, ইভেন মুঘল আমল পর্যন্ত এই বাংলার ভূমির একটা বড় অংশ ছিল শিক্ষাক্ষেত্রে ওয়াকফ করা। এই আমরা স্লাইডে একটা চিত্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আলবিন জে জনসন, উনি ব্রিটিশ ভারত বা হিন্দুস্তানের একটা মানচিত্র রেখেছিলেন 1864 সালে। অনেকে প্রশ্ন করতে পারেন যে আফগানিস্তান কি ভারতবর্ষের ভেতরে? আসলে ব্রিটিশরা অনেকবারই আফগানিস্তানের সাথে যুদ্ধ করেছে, কখনো হেরেছে, কখনো জিতেছে। আফগানিস্তানের একটা অংশ ভারতবর্ষের ভেতরে ছিল, মানে ব্রিটিশ ভারতের অধীনে ছিল, কখনো আবার অনেক সময় স্বাধীন হয়ে গিয়েছিল। সব মিলিয়ে আফগানিস্তান পুরোপুরি ভারতবর্ষের অধীন না, বা ভারতবর্ষ বলতে আমরা যেটা বুঝি এটাতে পুরোপুরি আফগানিস্তান ছিল না। দ্যাটস ওয়াই আমরা ভারতবর্ষ বলতে পাকিস্তান, সমগ্র পাকিস্তান, আজকের ইন্ডিয়া প্রজাতন্ত্র, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইটা বুঝবো। এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে একেবারে মালদ্বীপ পর্যন্ত আমরা ধরবো। এবং আমরা এটাও জানি যে মায়ানমারকেও ব্রিটিশরা দখল করেছিল, এবং মায়ানমারকেও ব্রিটিশ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু পরবর্তীতে ব্রিটিশরা ব্রিটিশ ইন্ডিয়া অর্থাৎ ভারত, এটা থেকে, বা ব্রিটিশ রাজ যেটা ভারতে ছিল ওইটা থেকে মায়ানমারকে আলাদা করে দেয় 19 শতকের মাঝামাঝি বা এর একটু আগে। আমরা আজকের মানচিত্রে এই অঞ্চলটা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি পাকিস্তান, ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে উত্তর দিকে আছে নেপাল, ইন্ডিয়ার ঠিক পূর্বে আছে বাংলাদেশ। তো এই যে ভারতবর্ষটা আমরা একটু খেয়াল করি যে এটার উত্তরটা গিয়ে লেগেছে কোথায়? হিমালয় পর্বতে। যদিও এখানে মানচিত্রে হিমালয় বলে কোনো কিছু লেখা নাই, এখানে আছে হিমালয় পর্বতমালা, চীন, হিন্দুকুশ পর্বত সহ এই দিকটাতে। পূর্বের দিকে আছে বাংলাদেশ, পূর্বের দিকে আছে মায়ানমার, তারপর আছে পশ্চিমে আছে আফগানিস্তান, ইরান, এবং দক্ষিণে আছে আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর। এই হচ্ছে ভারতবর্ষ বা ভারতের আশপাশ। আমরা এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুঘল ভারত, অর্থাৎ মুঘল আমলে ভারত। এটা হচ্ছে ম্যাপের মধ্যে লেখা আছে মুঘল এম্পায়ার 1705 সালে ভারতের মুঘল সম্রাট ছিলেন সম্রাট আওরঙ্গজেব আলমগীর নামে আমরা যাকে চিনি। আমরা দেখতে পাচ্ছি একেবারে কাবুল পর্যন্ত উনার অধীনে। এই যে দেখেন একেবারে উপরের দিকে আছে কাবুল, লাহোর, দিল্লি, আর বাকি শহরগুলোর নাম এই ম্যাপে নাই, মানে উল্লেখ করা না। তো এই মুঘল ভারত পর্যন্তই আমাদের সমৃদ্ধি, আমাদের সাফল্যের গল্প। এই মুঘল ভারত থাকা অবস্থায়, অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে যখন সম্রাট আওরঙ্গজেবের ইন্তেকাল হলো, উনার থাকতে থাকতেই বেশ কিছু বিদ্রোহ দেখা দিল। বিশেষ করে মারাঠারা অলরেডি মারাঠা সাম্রাজ্য নামে ঘোষণা দিয়ে তাদের অধিকৃত কিছু অঞ্চলে তারা রাজত্ব করছিল। রাজপুতরাও তাদের অধিকৃত অঞ্চলে তারা বসবাস করছিল। এইভাবে মোটামুটি অনেক নতুন নতুন স্থানীয় শক্তি জানান দিচ্ছিল। তো অনেকে প্রশ্ন করতে পারেন তাইলে তো আগেই বিচ্ছিন্ন ছিল। এরকম বিচ্ছিন্নতা আগেই ছিল, এটা সব জায়গায় সবসময় থাকে। স্থানীয় লোকাল পাওয়ারদের মধ্যে সংঘাত হয়, এবং সংঘাত হয় আবার ঐক্য হয়, আবার সংঘাত হয়। তখন কোনো সুপার পাওয়ার যখন আসে তখন সে এসে সবাইকে এক করে। যেমন মুঘল আমলে আমরা দেখেছি মোটামুটি ঐক্যবদ্ধ একটা ইউনাইটেড ইন্ডিয়া বা হিন্দুস্তান। তো আওরঙ্গজেবের ইন্তেকালের পরই মূলত কাহিনী শুরু। উনার পরে মুঘল সম্রাট যারা আসলেন, দেখা যাচ্ছে যে
দ্রুত ওনারা মারা যাচ্ছেন কিংবা ওনাদেরকে হত্যা করা হয়ে যাচ্ছে। এক ধরনের ষড়যন্ত্র বা বিদ্রোহ, ভেতরে ভেতরে এক ধরনের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ নিল মুঘল অধিকৃত বিভিন্ন লোকাল পাওয়াররা। আমরা জানি বাংলা তখন স্বাধীনতা ঘোষণা করেছেন সম্ভবত আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁর হাত থেকে মুর্শিদ কুলি, দেন মুর্শিদ কুলির নাতি ছিলেন আমরা যার নাম খুব ভালোভাবেই চিনি, সর্বশেষ স্বাধীন বাংলার নবাব হিসেবে আমরা যাকে চিনি, সেই সিরাজউদ্দৌলা। তার মানে কি, এই বাংলা কিন্তু মুঘল সুবা ছিল। সুবা মানে প্রদেশ, প্রভিন্স বা স্টেটও বলতে পারে আজকের। আর এই সুবার প্রধান যিনি থাকতেন, গভর্নর, উনাকে বলা হতো সুবাদার বা সুবেদার। তার মানে বাংলা একটা মুঘল সুবা ছিল। এইভাবে আমরা এই ম্যাপে দেখতে পাচ্ছি যে মুঘল যে এরিয়াটা, মুঘলের যে সীমানাটা মুঘল আমলের বা মুঘল ভারতের বিশাল ছিল, ঐক্যবদ্ধ ছিল, ইউনাইটেড ছিল, সমৃদ্ধ ছিল। ওই মুঘলের সময়েই ভারতবর্ষে কলোনিয়াল মাস্টারদের আগমন। প্রথম দিকে তারা ছিল স্রেফ বণিক। অনেকগুলা ইউরোপিয়ান শক্তি এসেছিল আমরা জানি, পর্তুগিজ, তারপর হচ্ছে ডাচ, ওলন্দাজ, আর অনেকে এসেছিল। স্পেনিশ সম্ভবত আসেনি, বা সম্ভবত এসেছিল। ফ্রেঞ্চ এসেছিল এবং দীর্ঘদিন ফ্রেঞ্চরা ছিল। আমরা মোটাদাগে ভালোভাবে চিনি যাদেরকে, বা যারা শেষ পর্যন্ত টিকে ছিল, সেটা হচ্ছে ব্রিটিশ এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে 1600 খ্রিস্টাব্দে যে কোম্পানি প্রতিষ্ঠিত হয়, তারা ভারতবর্ষে আসে। তখন খুব সম্ভবত ভারতের সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর। ওনার সময়ই তারা ভারতে আসে, এসে রানীর সাক্ষ্য সম্বলিত, অনুরোধ সম্বলিত চিঠি দেখায়, এবং তারা তখন শুধু ব্যবসা করত, বাণিজ্য করত। তো ভারত একটা সমৃদ্ধ অঞ্চল। সমৃদ্ধ একটা অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিদেশি বণিকরা আসবে। আমাদের অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে জাহাঙ্গীর সম্ভবত খুবই অদূরদর্শী ছিলেন, ব্রিটিশদেরকে কেন উনি ব্যবসা করার সুযোগ দিলেন? এই ব্রিটিশরা যে 1757 যে পলাশির কাহিনী ঘটবে, এটা তো জাহাঙ্গীর বুঝতে পারেন নাই। বণিকরা আসবে। আজকের যে সমৃদ্ধ পৃথিবীর সমৃদ্ধ রাষ্ট্রগুলো আমরা দেখি, চীন, রাশিয়া, আমেরিকা, বা আমরা কিছুদিন আগ পর্যন্ত পৃথিবীর সমৃদ্ধ যে রাষ্ট্র ছিল বা সাম্রাজ্য ছিল ব্রিটিশরা, এই সবগুলাতেই আমরা দেখি যে ব্যবসা বাণিজ্য, এবং শুধু দেশি বণিকরা না, ব্যবসায়ীরা না, বিদেশি ব্যবসায়ীরাও এখানে যাবে, ইনভেস্ট করবে, আসবে, বিজনেস করবে, এই সব কিছু থাকবে। এটাই হচ্ছে একটা সমৃদ্ধ রাষ্ট্রের বা ভূখণ্ডের বৈশিষ্ট্য। সেই হিসেবে বণিকরা আসছে ইউরোপ থেকে, ব্যবসা করবে। এটা ভারতের জন্য ভালো, জাহাঙ্গীর অনুমোদন দিয়েছেন। তো প্রথম দীর্ঘদিন এই বণিকদের মধ্যে তাদের নিজেদের মধ্যে ঝামেলা হয়, তাদের মধ্যে যুদ্ধ হয়। শেষ পর্যন্ত অনেকেই চলে যায়। ফ্রেঞ্চরা টিকে ছিল আর ব্রিটিশরা টিকে যায়, এবং ভালোই ব্যবসা করছিল। পাশাপাশি তারা তাদের সৈন্য রাখত, সেনাবাহিনী রাখতো, মানে তাদের সৈন্য হিসেবে তারা কিছু মানুষ রাখতো, তাদেরই ব্রিটিশ, যারা ভাড়াটে সৈন্য হিসেবে ভারতীয় বিভিন্ন নবাব সুলতানদের হয়ে কাজ করত। ভাড়াটে সৈন্য হিসেবে আমরা বলতে পারি মার্সেনারির মতো। তো প্রথম দীর্ঘদিন ব্রিটিশরা ব্যবসা করেছে। আমরা কুটি বলি, এটা মূলত হচ্ছে যে ব্যবসা কেন্দ্র। একটা বোম্বেতে ছিল, আজকের মুম্বাই, একটা চেন্নাইয়ে ছিল, মাদ্রাজ, আর আরেকটা ছিল বাংলাতে ছিল। এবং এই তিনটা কেন্দ্রতেই তিনটা জায়গাকে কেন্দ্র করেই মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য শুরু। দেখেন, তারা শুরু করেছে 1600 সালে ব্যবসা, বা কোম্পানি গঠন করেছে 16 সালে। দীর্ঘদিন তারা কাটিয়েছে এখানে, দীর্ঘদিন বাণিজ্য এবং ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করতে করতে মুঘলরা যখন 1707 আওরঙ্গজেবের এন্তেকালের পর যখন মুঘলরা উইক হলো, লোকাল বা স্থানীয় ভারতীয় শক্তিগুলো যখন স্বাধীন চেতা মনোভাব দেখিয়ে একে একে স্বাধীন হওয়া শুরু করলো, ওই সুযোগটা কাজে লাগালো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং তারা সেই সুবর্ণ সুযোগটা মূলত বাংলাকে কেন্দ্র করেই সাজালো। এবং আমি এইটা আলোচনাকে লম্বা করব না, আমরা জানি এটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনায় যোগ দেয় বাংলারই শাসকের আশপাশের কিছু লোক,
এবং শাসকেরই, বিশেষ করে নবাবেরই মদতপুষ্ট কিছু এলিটরা। আমরা জানি জগৎ শেঠ, রায়দুল্লভ, এরা ওয়াটসন এবং মিস্টার ক্লাইভ কোম্পানির গভর্নর ছিল, ক্লাইভ মিলে তারা পরিকল্পনা করে, সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে চেষ্টা করে। এখন পরাজিত করলে কে নবাব হবে? যদি কোনো ইংরেজ নবাব হয় সেটা কেউ মানবে না, জনগণ বিদ্রোহ করবে। বা কোনো হিন্দু এলিট নবাব হলে সেটাও জনগণ বিদ্রোহ করবে। দ্যাটস ওয়াই তারা প্ল্যান করলো এমন একজনকে আনতে হবে যে যাকে মানুষ অভিজাত মনে করে এবং মুসলমান। সেই হিসেবে তারা দেখলো এরকম একজন মানুষ যে লুবি, কাপুরুষ, তার মধ্যে আছে কাপুরুষতা, লুবও আছে। তারা তাদের পরিকল্পনার অংশ প্রস্তাব করলো মির্জাফরকে। মির্জাফর রাজি হলো এবং আমরা জানি বাকিটা ইতিহাস। এই পলাশির যুদ্ধ, এটা একটা নাটক ছিল, আমরা জানি, খুবই পরিকল্পিত কাজ ছিল। এটা আসলে কোনো যুদ্ধ না, যদিও যুদ্ধ, কিন্তু এটা একটা নাটক। কিন্তু এইটা আমাদের ভারতবর্ষের জন্য একটা টার্নিং পয়েন্ট। এই যুদ্ধের মাধ্যমে বাংলা, বা আগে যে বেঙ্গল সুবা ছিল মুঘলের, পরবর্তীতে বাংলা নবাবী, এই জায়গাটার কর্তৃত্ব চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। দেখেন, ব্রিটিশ সরকারের হাতে যায় নাই, গিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এরপর তখন কিন্তু পুরো ভারতবর্ষ কোম্পানির অধীনে যায় নাই। ভারতের অন্যান্য অঞ্চলে তারা ব্যবসায়ী করছিল, কিন্তু বাংলা অঞ্চলেই তারা মূলত শাসন শুরু করে। এবং এই বাংলাকে কেন্দ্র করে তারা পুরো ভারতবর্ষকে দখল এবং পুরো ভারতবর্ষের আধিপত্য বিস্তারের নীল নকশা সাজায়। এবং ব্রিটিশরা খুবই খুবই দুর্দান্ত এবং ম্যানেজমেন্ট স্কিলে আমি মনে করি যে দুনিয়ার সেরা জাতিদের একটা। তারা এমনভাবে সেট করে একই সাথে তাদের সামরিক শক্তিকে সমৃদ্ধ করেছে, একই সাথে বাংলাকে কেন্দ্র করে তারা এমন একটি সমাজ গঠনের চিন্তা করেছে, এমন একটা গোষ্ঠী, এমন একটা শিক্ষিত সমাজ বানানোর চেষ্টা করেছে যারাই হবে আগামীতে এই ব্রিটিশদের রক্ষা কবচ। মানে আগামীতে যদি কোম্পানি বা ব্রিটিশরা এখানে কোনো ঝামেলায় পড়ে লোকালদের সাথে, স্থানীয়দের সাথে, তারা তো জানে নিশ্চিত এখানে বিদ্রোহ হবে, বিপ্লব হবে, আন্দোলন হবে, স্বাধীনতার জন্য সংগ্রাম হবে। সেই সংগ্রামে ভারতীয়রা যাতে তাদেরকে সহযোগিতা করে এমন একটা গোষ্ঠী বানানোর স্বপ্ন দেখে তারা, এবং সেটা করেছে তারা কলকাতাকে কেন্দ্র করে। আমরা একটু পরে এটা আলোচনা করব। তো যাই হোক, এই পলাশির যুদ্ধের পর কোম্পানি একের পর এক এলাকা দখল করতে থাকে এবং এই বাংলা থেকে এত পরিমাণ লুটপাট করেছে, আমি সংক্ষেপে বলে যাই, এত পরিমাণ লুটপাট করেছে যে প্রথম 10-15 বছরের মধ্যেই ইংল্যান্ডের যে কেন্দ্রীয় ব্যাংক আজকে যেটা, সেটা ফুলে ফেপে উঠেছিল। ইংল্যান্ডের যে কেন্দ্রীয় ব্যাংক, সেটা প্রথম ফুলে ফেপে উঠে এই বাংলার অর্থ দিয়ে, বাংলা থেকে নেয়া সম্পদের মুদ্রা দিয়ে বা কারেন্সি দিয়ে। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন, ওইখানে ব্যাংক হয়ে গেল, তাহলে এইখানে কি হয়েছিল? এখানে আমরা প্রতিক্রিয়া হিসাবে বা ওইটার বই, মানে ওই যে এখান থেকে লুটপাটের ফলাফল হিসেবে আমরা পেয়েছি একটা ভয়াবহ দুর্ভিক্ষ, যাকে খুব সম্ভবত 76-এর মনন্তর বলা হয়, বঙ্গাব্দ। এই দুর্ভিক্ষে বাংলার লক্ষ লক্ষ মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ মারা যায়। একদিকে ব্যাংক ফুলে ফেপে উঠছে, আর একদিকে সমৃদ্ধ অঞ্চল, চিন্তা করছেন, যেটা পুরো পৃথিবীর 12 ভাগের 1 ভাগ জিডিপি হোল্ড করতো যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে দুর্ভিক্ষ, এরকম চেঞ্জ হয়েছে। তো যাই হোক, ব্রিটিশরা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির এই দখলের পর শুরু হলো মুক্তির আন্দোলন। প্রায় 100 বছর চলে এই আন্দোলন। আমরা এই আন্দোলনে বিস্তারিত আলাপ করতে পারবো না, আমাদের এই সময়ে আসলে এটা সম্ভব না। এই আন্দোলনকে ইতিহাসে আজাদী আন্দোলন বা মুক্তির সংগ্রাম নামে, আজাদ মানে মুক্তি, মুক্তির সংগ্রাম নামে পরিচিত। এবং আমরা দেখি বক্সারের যুদ্ধ হয়েছে, মীর কাসিম, যদিও উনি নবাব হয়েছিলেন, এরপর উনি বুঝতে পেরেছিলেন যে কাহিনী এটা ঘটে যাচ্ছে। তারপর আমরা দেখেছি ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ হয়েছিল, তারপরে সাঁওতালদের বিদ্রোহ হয়েছে, অনেক বিদ্রোহ হয়েছিল।
তো মুটাদাকে প্রথমেই যে চ্যালেঞ্জ ফেস করেছিল কোম্পানি, সেটা হচ্ছে টিপু সুলতান বা মহীশূর রাজ্য কর্তৃক। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে যখন টিপু সুলতান এবং মহীশূর, বিশেষ করে হায়দার আলী, টিপু সুলতান, মহীশূর প্রতিরোধ যুদ্ধ শুরু করলেন ব্রিটিশদেরকে। আমরা যারা টিপু সুলতানের স্বপ্ন পড়েছি, দেখবো টিপু সুলতানের স্বপ্নের মধ্যে বারবার এটাই ছিল যে ব্রিটিশ মুক্ত ভারত। কিন্তু উনি কাউকেই পাশে পান নাই। 4টা বড় মাপের লার্জ স্কেলের, যাকে ইংরেজিতে অ্যাংলো মাইসুর ওয়ার বলা হয় বা ব্রিটিশ মহীশূর যুদ্ধ, সেই যুদ্ধের সর্বশেষ যুদ্ধ অর্থাৎ 1799 সালের 4 মে যুদ্ধেই শহীদ হলেন টিপু সুলতান। এবং বলা হয় যে এটা প্রতিরোধ যুদ্ধের একটা শক্তিশালী স্তম্ভ ভেঙে পড়লো। প্রতিরোধ যুদ্ধ কেন বলছি? কারণ আমাদের উপর আক্রমণ হয়েছে, আমরা এখন বেদখল হয়ে গেছি, আমরা পরাধীন হয়ে গেছি, আমরা স্বাধীন হব, এখন স্বাধীনতার লড়াই চলছে। সেই লড়াইয়ে আমরা দেখবো টিপু সুলতান আহ্বান করেছিলেন নিজামকে, হায়দ্রাবাদের নিজামকে, তারা পাশে আসে নাই। টিপু সুলতান আহ্বান করেছিলেন মারাঠাদেরকে, তারাও পাশে আসে নাই। কিন্তু কিছুদিন পরে এই মারাঠাদেরকে আবার দখল করে ফেললো কারা? কোম্পানি। মানে ব্রিটিশের যে নীতি ছিল ডিভাইড এন্ড রুল, যে ভাগ করে শাসন করা, ঐক্যকে ভেঙে, ফাটল ধরিয়ে দুই ঐক্যকে ভেঙে, শক্তিকে ভেঙে আলাদা আলাদা করে শাসন করা, এটাতেই তারা সফল হয়েছে। কিন্তু প্রতিরোধ আন্দোলন থামেনি। এইটা পাঠ্য বইয়ে, বিশেষ করে ট্রেন্ডি ইতিহাসে আলোচনা নাই। মূলত এই আজাদি আন্দোলনের বা প্রতিরোধ আন্দোলনের ভিত্তিপ্রস্তর বা স্বপ্ন দেখেছিলেন, আমি এই স্লাইডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন নামটা, এখানে লিখেছি, শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উনার জন্ম হয়েছিল 18 শতকের গোড়ার দিকেই। উনার চোখের সামনে দেখছেন যে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে যাচ্ছে এবং মুঘল সাম্রাজ্যের যে তৈরিকৃত যে ঐক্য, যে গ্রেটার ইন্ডিয়া, এইটা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে এবং এই সুযোগ নিচ্ছে ইউরোপিয়ান বেনিয়ারা বা বণিকরা। এটা উনি বুঝতে পেরেছিলেন এবং সেই বুঝতে পারার জন্যই উনি মূলত এই আজাদি আন্দোলনের স্বপ্ন দেখেছিলেন এবং এটা ছড়াইয়া দিয়েছিলেন ওনার শিষ্যদের কাছে। এবং আমরা জানি যে উনার ছেলে হযরত শাহ আব্দুল আজিজ, আমার যদি ভুল না হয়, উনি এই আজাদি আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এই পুরো ভারতবর্ষের স্বাধীনতার জন্য যখন একটা স্পিরিটের দরকার, এটা চেতনার দরকার, তখন উনি ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষ বা হিন্দুস্তান হচ্ছে দারুল হারব, যে এটা হচ্ছে এমন একটা ভূখণ্ড যেটা দারুল ইসলাম না। এইটা যে মুঘল ভারত ছিল, মুসলমানদের বা জাস্টিসের, ন্যায় বিচারের যে ভূখণ্ড ছিল, এটা আর থাকে না, এটা এখন জুলুমের দেশ হয়ে গেছে, এখন এটা বেদখল বা দখলদারির দেশ হয়ে গেছে। এবং এই শাহ আব্দুল আজিজের শিষ্য ছিলেন বা উনার এই শাহ অলিউল্লাহ, শাহ আব্দুল আজিজ বা এই যে ধারা, এই যে লিগেসি, এই ধারা লিগেসির গুরুত্বপূর্ণ বীর সেনানী ছিলেন সৈয়দ আহমদ শহীদ। উনার সহযোগী ছিলেন ইসমাইল শহীদ। এই দুজন ইতিহাসে বিখ্যাত। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে যে চিত্রটা, আমি ম্যাপটা দেখিয়েছি, এখানে দেখেন পাকিস্তান, ইন্ডিয়া আছে এবং ওই যে আজকের এই যে কাশ্মীরের একটা মানচিত্র আছে এখানে। তো এখানে দেখা যাচ্ছে ওই যে বালাকুট নামে, এই যে আমি কার্সর যেখানে নিচ্ছি, বালাকুট নামে যে জায়গাটা, এই জায়গায় একটা যুদ্ধ হয়েছিল যেটাকে বলা হয় বালাকুটের যুদ্ধ। এবং এই যুদ্ধ শিখদের বিরুদ্ধে এই সৈয়দ আহমদ শহীদ এবং ইসমাইল শহীদ, উনাদের নেতৃত্বে হয়েছিল এবং উনারা দুজনেই এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। আজাদি আন্দোলনের অনেক আলোচনা, আজাদি আন্দোলন নিয়ে কয়েকদিন আলোচনা করা যাবে, আমরা সেই আলোচনা যাচ্ছি না। এই মুক্তির সংগ্রামের গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট ছিল টিপু সুলতান, আর আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে বালাকুটের যুদ্ধ। খুব সম্ভবত সেটা হয়েছিল 1831 সালে। এবং এই বালাকুটের যুদ্ধে মুসলিম শক্তি বা এই স্বাধীনতার জন্য যারা লড়াই করছেন,
তাদের একটা অংশের পরাজয় পরিস্থিতিকে এমনভাবে করে তুলে যে সমগ্র ভারত যদি ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে না পড়ে, তাহলে কখনো আর ভারতকে মুক্ত করা যাবে না বা কাঙ্ক্ষিত স্বাধীনতা আসবে না। এইদিকে ব্রিটিশরা একের পর এক রাজ্য দখল করছে। এবং আমরা জানি ব্রিটিশ ইন্ডিয়া বলতে বা কোম্পানি শাসিত যে ব্রিটিশ, এটাতে দুইভাবে ছিল। একটা হচ্ছে সরাসরি কোম্পানি দখল করে সরাসরি চালাতো, যেমন বাংলা ছিল সরাসরি তাদের অধীন, কলকাতা ছিল রাজধানী। আর কিছু জায়গা তারা সরাসরি নিয়ন্ত্রণ করতো না, তারা ওইটা দখল করে ওই রাজ্যের বা ওই নবাব বা রাজার সাথে চুক্তিবদ্ধ হয়ে যেত। ওই রাজা বা নবাব ব্রিটিশকে আনুগত্য দিত এবং ব্রিটিশের সহযোগিতা করত। ব্রিটিশকে বছর শেষে বার্ষিক হারে একটা খাজনা দিত এবং ওই রাজাই ওই রাজ্যকে চালাতো। এইরকম যে ভূখণ্ডগুলো ছিল ভারতবর্ষে, এগুলাকে বলা হতো প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য। এবং প্রচুর প্রিন্সলি স্টেট ছিল, অনেক ছোট প্রিন্সলি স্টেট ছিল। ধরেন এই একেবারে ছোট্ট একটা গ্রামের মতো প্রিন্সলি স্টেটও ছিল, আবার বিশাল বড় প্রিন্সলি স্টেটও ছিল, পুরো বাংলাদেশ থেকে বড়, এরকম বড় জায়গার প্রিন্সলি স্টেটও ছিল। আমরা জানি যখন 47 সালে স্বাধীন হয় ভারতবর্ষ, ওই সময় দুটা ডোমিনিয়ন হয়, একটা হচ্ছে ইন্ডিয়া এবং একটা পাকিস্তান। পাশাপাশি প্রায় শতাধিক প্রিন্সলি স্টেট ছিল, যাদেরকে ব্রিটিশরা বলেছিল যে তোমরা স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নেও, হয় পাকিস্তানের সাথে যাবে, না হয় ইন্ডিয়ার সাথে যাবে, অথবা স্বাধীন থাকবে। বেশিরভাগই ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যায়। কয়েকটা যারা কারোর সাথেই যুক্ত হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই বা কয়েক বছরের মধ্যেই পাকিস্তানের মধ্যে যেগুলা ছিল, পাকিস্তান মোটামুটি এগুলো দখল করে ফেলে। আর ইন্ডিয়ার মধ্যে বা ইন্ডিয়ার বলয়ের মধ্যে যেগুলা ছিল, সেগুলো ইন্ডিয়া দখল করে ফেলে। যাই হোক, যখন আজাদী আন্দোলন চলছিল, তখন ব্রিটিশের ঘাঁটি ছিল মূলত কলকাতা। কলকাতা একটা গ্রাম ছিল, এখানে 3টা গ্রাম নিয়ে একটা শহর বানানো হয়। এবং আমরা বিখ্যাত একটা জায়গা আছে, একটা সেন্টার ছিল ব্রিটিশের, ফোর্ট উইলিয়াম। ফোর্ট মানে দুর্গ। এবং এখানে একটা কলেজও হয়েছিল, আমরা জানি ফোর্ট উইলিয়াম কলেজ। এখানে মিশন ছিল খ্রিস্টান ধর্ম প্রচারের, অনেক কিছু ছিল। যাই হোক, এই সময়ে কলকাতাকে কেন্দ্র করে একটা আন্দোলন বা আগামীর যে বিপ্লব হবে ব্রিটিশের বিপক্ষে, এবং ব্রিটিশের পক্ষের কিছু স্থানীয় শক্তি যাতে থাকে, এইটার কাজ ভালোভাবে চালাচ্ছিল কোম্পানির এবং কোম্পানির কর্তা ব্যক্তিরা। এবং আমরা এমন অনেকেই চিনি যাদেরকে আমরা বাঙালি জাতীয়তাবাদের প্রাণপুরুষ হিসেবে দেখি, কলকাতা কেন্দ্রিক। তাদের অনেকেরই প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতা পেয়েছে ব্রিটিশরা, এবং এটার প্রমাণ হিসেবে আমরা দেখেছি, যেমন এইখানে তাদের হাতে কিন্তু আজকের আধুনিক যে বাংলা ভাষা, আমাদের যে বাংলা সংস্কৃত ঘেঁষা বাংলা, এটা কিন্তু এখানেই এই কলকাতা কেন্দ্রিকই বিকশিত হয়েছে। এবং এখানে আমরা ইয়াং বেঙ্গল আন্দোলন দেখেছি, এবং এইখানে একটা নতুন বাঙালি, ওই সময়ের ইংরেজ প্রভাবে প্রভাবিত শিক্ষিত কলকাতার সমাজের একটা স্বপ্ন ছিল যে আমরা একই সাথে বাঙালি এবং ইংরেজ, একটা নতুন বাঙালির কল্পনা তারা করেছিল। এবং এর প্রমাণ আমরা পাই 1857 সালে, যখন মহাবিদ্রোহ হয়। মোটা দাগে পুরা ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলই ব্রিটিশের বিপক্ষে দাঁড়ায়, স্বাধীনতার স্বপ্নে, আজাদের লক্ষ্যে মুক্তি সংগ্রামে অংশ নেয়, আমাদের চিটাগাং ঢাকা পর্যন্ত অংশ নেয়। কিন্তু কলকাতা এই ক্ষেত্রে নিশ্চুপ ছিল, নীরব ছিল। অনেকেই প্রশ্ন করতে পারেন যে সিপাহী বিদ্রোহ তো শুরুই হলো দমদমে, কলকাতায়, কিন্তু ওইটার মধ্যে প্রোপাগান্ডা আছে। আমরা মঙ্গল পাণ্ডে গেছি, ডেফিনেটলি মঙ্গল পাণ্ডে যেটা করেছেন সেটা সত্য, কিন্তু প্রশ্ন হচ্ছে মঙ্গল পাণ্ডেকে সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের পুস্টার বয় বা কাভার পেজে জানা হয়েছে, এটা ব্রিটিশদের একটা প্রোপাগান্ডা। মঙ্গল পাণ্ডে যে আত্মহুতি দিয়েছেন বা যে বিদ্রোহ করেছেন, এটা সত্য, কিন্তু প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহের যে স্পিরিট বা সিপাহী বিদ্রোহের পুরা 1.5 বছর বা 2 বছরের যে কাহিনী, এই পুরা কাহিনীর বীরদের বা যারা লড়াই করেছিলেন,
যারা পরিকল্পক ছিলেন শ্রী সিপাহী বিদ্রোহের, যারা আত্মত্যাগ করেছেন এই পুরা কাহিনীকে চাপা দেওয়ার জন্য মঙ্গল পাণ্ডের যে কীর্তি এটা যা না তা বানানো হয়েছে এবং উনাকে পুস্টার বয় বা কাভার পেজ বানানো হয়েছে। আমরা মঙ্গল পাণ্ডের কীর্তিকে স্বীকার করছি ডেফিনেটলি, কিন্তু উনাকে যেভাবে হাইলাইট করা হয়েছে ওইটা ইচ্ছাকৃত এবং প্রোপাগান্ডা, ইতিহাসের বিকৃতির কারণেই করা হয়েছে বা ইতিহাসকে বিকৃত করতে এই প্রয়াস। এবং আমরা দেখি কলকাতা কেন্দ্রিক যে একটা শিক্ষিত সমাজ গড়ে উঠেছিল, এই সমাজ ইংরেজের মুখে জাল খাওয়া, ইংরেজের চোখে দুনিয়া দেখা এবং আজকের যে ওরিয়েন্টালিজম চর্চা, যেটার বলয় থেকে আমরা এখনো মুক্ত হতে পারছি না। এখনো আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, সমাজ, সভ্যতা, ধর্ম নিয়ে আমাদের যে ভাবনা, আমাদের যে দেখার ভঙ্গি, ওই প্রভাব থেকে আমরা এখন মুক্ত হতে পারছি। এবং এই শিক্ষিত সমাজ যারা ব্রিটিশ অধীনে, এবং ব্রিটিশরা এখানেও কিন্তু ডিভাইড এন্ড রুল করেছিল, হিন্দু কলেজ বানিয়েছে, বানায় হিন্দুদেরকে বলছে তোমরা হিন্দু কলেজে পড়বা। কলকাতা আলিয়া মাদ্রাসা বানিয়েছিল, মুসলমানদেরকে বলছে তোমরা আলিয়া মাদ্রাসায় পড়বা। এইভাবে তারা ডিভাইড এন্ড রুলের কার্যক্রম এবং এমন একটা শক্তি বাড়ানোর চেষ্টা করছিল যারা যে কোনো বিপদে আপদে হেল্প করবে, এবং করেছেও। আমরা একটু পরে যাচ্ছি, এখানে আমরা দুইটা চিত্র দেখছি। 1828 সালে ফোর্ট উইলিয়াম কলেজের একটা আঁকা ছবি, এবং নিচের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে, উপরেরটা কলেজ বলে ফেলছি, ওইটা হচ্ছে দুর্গ, ওইখানেই কলেজ হয়েছিল অবশ্য। ফোর্ট উইলিয়াম থেকে শিল্পীর তুলিতে কলকাতা শহর। এই কলকাতা শহর কিন্তু ব্রিটিশের অবদান বা ব্রিটিশদের হাতেই গড়ে উঠেছিল। মহাবিদ্রোহ 1857, এইটার কারণ কি, ফলাফল কি, এইটা নিয়ে বিস্তর আলাপ করা যাবে। তো আমরা এতক্ষণ ধরে যে আলাপ করছি সেটা যদি আমরা সিকুয়েন্স মেনটেন করে বলি, যে এই যে 100 বছর ধরে এই যে পলাশির যুদ্ধ থেকে মুক্তির সংগ্রাম চলছিল, আজাদির আন্দোলন চলছিল, সেই আজাদির আন্দোলনের দুটো টার্নিং পয়েন্ট বলেছিলাম, একটা হচ্ছে টিপু সুলতান, একটা হচ্ছে বালাকুট। এরপর বালাকুটের শহীদ যারা হয়েছিলেন, বিশেষ করে ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ শহীদ, উনাদের যারা শিষ্য, ওই যে শাহ ওলিউল্লাহর শিষ্যদের সিলসিলা, যেমন রশিদ আহমদ গাঙ্গুহি, কাশেম নানুতুবি, তারপর হচ্ছে মুহাজিরে মক্কি, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সহ রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেকেই এমন একটা গ্রেটার আন্দোলনের স্বপ্ন দেখছিলেন যেটার মাধ্যমে ভারতকে মুক্ত করা হবে। এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যারা, এর মধ্যে একজন ছিলেন শাহ আহমদুল্লাহ। উনার বাড়ি ছিল এলাহাবাদ, উত্তর ভারতের, এবং সিপাহী বিদ্রোহের সবচেয়ে তীর্থস্থান ছিল উত্তর ভারত। আজকের দিল্লি বা এই যে দিল্লি শহর, এটা কিন্তু উত্তর, এই ভারতের উত্তর দিকেই পড়েছে। আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এখানে এই যে লাল কালারের বোল্ড লাইন দিয়ে দেখানো হচ্ছে যে কোন কোন জায়গায় বিদ্রোহটা খুব বেশি হয়েছে, এবং একটা স্টার আকৃতির চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে 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 শহরে, যে এই যে আমি কার্সর যেখানে নিয়েছি, ঢাকা, চিটাগাং, ঢাকাতেও বিদ্রোহ হয়েছে, চিটাগাঙে বিদ্রোহ হয়েছে, চিটাগাঙের রজব আলী, হাবিলদার রজব আলী, ওনার নেতৃত্বে বিদ্রোহ হয়েছে। তো এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ আমরা যাকে বলছি, এই সিপাহী বিদ্রোহ নামটাও কিন্তু ব্রিটিশরা দিয়েছে, এটা প্রোপাগান্ডার অংশ ছিল। এই বিদ্রোহ ছিল যে ভারতের, হিন্দুস্তানের মুক্তির চূড়ান্ত আন্দোলন, এবং এইটা মাঠ পর্যায়ে সেট করতে কাজ করেছিলেন যারা, তাদের অনেকের নাম আজকের ট্রেন্ডি ইতিহাসে নাই। এই যে একটু আগে বললাম রশিদ আহমদ গাঙ্গুহি, কাশেম নানুতুবি, মুহাজিরে মক্কি, তারপর হচ্ছে শাহ আহমদুল্লাহ, এদের অনেকেরই নাম নাই। এই না থাকার কারণ কি? ওই যে আগের কলকাতা কেন্দ্রিক শিক্ষিত সমাজের যে প্রভাব, সেটা থেকে আমরা মুক্ত হতে পারছি না। এবং এটা মূলত ব্রিটিশ যে কলোনিয়াল যে মাইন্ডসেট, যেটা আমাদের মধ্যে গড়ে দিয়েছিল, ওইটা থেকে আমরা এখনো বের হতে পারছি না। দ্যাটস ওয়াই আমরা এখনো মহাবিদ্রোহকে ভালোভাবে অধ্যয়ন করতে পারছি না। এখনো আমাদের কাছে মহাবিদ্রোহ হচ্ছে একটা গুলমাল, একটা নিমক হারামি, ব্রিটিশ সৈন্যদের, মানে ইন্ডিয়ান ব্রিটিশ সৈন্যদের নিমক হারামি, এই টাইপের মাইন্ডসেটের মধ্যে রয়ে গেছে। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে দেখি, সিপাহী বিদ্রোহ ছিল বা মহাবিদ্রোহ ছিল এই পলাশি থেকে শুরু হওয়া যে আজাদি আন্দোলন, যে মুক্তির সংগ্রাম, সেটা চূড়ান্ত একটা আন্দোলন। আমি এটা নিয়ে বিস্তারিত আলাপ করতে পারছি না, সময় কম।
এই সিপাহী বিদ্রোহে প্রায় স্বাধীন হয়ে গিয়েছিলাম আমরা অনেকটাই। আমরা জানি এটার আনুষ্ঠানিক সূত্রপাত হয়েছিল মিরাটে, উত্তর ভারতের মিরাট নামক অঞ্চলে 10 মে 1857। পরের দিনই মিরাটের বিদ্রোহীরা, বিপ্লবীরা চলে যায় দিল্লিতে, এবং দিল্লিতে গিয়ে বাহাদুর, তখন দিল্লির মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, উনি বিখ্যাত কবিও ছিলেন, সেই বাহাদুর শাহ জাফরকে তারা আমন্ত্রণ জানায়, তারা আবেদন করে যে আপনি নেতৃত্ব গ্রহণ করুন। কারণ এমন একটা শক্তি লাগবে, এমন একজন ব্যক্তি লাগবে যিনি শুধু ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান, যার মধ্যে সবাই ঐক্য খুঁজে পাবে, যাকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ হবে। কারণ মিরাটের বিদ্রোহীরা, বা ধরেন লখনৌর বিদ্রোহীরা, ঝাঁসির বিদ্রোহীরা, এলাহাবাদের বিদ্রোহীরা, এদেরকে এলাহাবাদের লোকে মানবে, কিন্তু পুরো ভারতবর্ষে সবাই মানবে না, যেহেতু আমাদের মধ্যে ইতোমধ্যে অনৈক্য চলে এসেছে। এজন্য এমন একটা শক্তি দরকার যাকে সবাই মানবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং আমরা দেখেছি এই মহাবিদ্রোহে প্রচুর পরিমাণে হিন্দুদের অংশগ্রহণ, এবং যে বিদ্রোহী সৈন্যরা ছিল এদের 50%-এর বেশি ছিল হিন্দু সৈন্য। এই মহাবিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করতে হয় সম্রাট বাহাদুর শাহ জাফরকে। তখন উনার বয়স প্রায় 80। এই বয়সে উনি নেতৃত্ব গ্রহণ করেন, এবং দিল্লিকে কেন্দ্র করে বিদ্রোহ শুরু হয়। একেবারে ওইদিকে লাহোর থেকে, পাকিস্তানের লাহোর, পেশোয়ার থেকে আমাদের কলকাতা, সিলেট পর্যন্ত যুদ্ধ হয়েছে। যদিও এখানে মণিপুর রাজ্য বিশ্বাসঘাতকতা করেছে, ত্রিপুরা বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু এই বিদ্রোহের প্রভাব এত শক্তিশালী ছিল যে লাহোর থেকে, পেশোয়ার থেকে একেবারে চিটাগাং পর্যন্ত এইটার বলয় ছিল, বিস্তৃতি ছিল। বহু কারণে সেই বিদ্রোহ ব্যর্থ হয়ে যায়। এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর বিদ্রোহীদের উপর এত বেশি পরিমাণে বা এত মারাত্মকভাবে স্টিম রুলার চালানো হয় যে আগামী 100 বছরে আবার বিদ্রোহ করা একটা মুশকিলের ব্যাপার হয়ে যায়। প্রায় 2 লক্ষ বিদ্রোহীকে হত্যা করা হয়। এবং আমরা জানি যে ঢাকায় যে বাহাদুর শাহ পার্ক, যে আজকের সম্ভবত এটার নাম সোহরাওয়ার্দী উদ্যান, হ্যাঁ, এইখানের বলা হয়ে থাকে যে এমন কোনো বৃক্ষ নাই পুরান যেটাতে অন্তত 2-3 জন আলেমের ফাঁসি হয় নাই বা বিদ্রোহের ফাঁসি হয় নাই। গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে। একটা শহরে এমন ছিল, বিদ্রোহের ফলে 2 জন ইংরেজকে হত্যা করা হয়েছিল বিদ্রোহীরা। এটার বিনিময়ে তারা 200 জনকে হত্যা করার পর একজন ইংরেজ কর্মকর্তা চিঠি লিখেছে তার পরিবারকে, ইংল্যান্ডে, লন্ডনে, যে পুরো একটা গ্রামকে জ্বালিয়েছি, কয়েকশোকে হত্যা করেছি, এই আরো অনেকগুলা গ্রাম জ্বালানোর পর আমরা থামবো। এই টাইপ, মানে তারা গাছে তুলে ফাঁসি দিতে দিতে বিরক্ত হয়ে যেত। তারপর বিরক্ত হয়ে তারা কি করতো, ওই কামানের সামনে ধরে রাখতো, তারপর কামান বিস্ফোরণ হতো আর মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যেত, মানুষের পুরো দেহ। প্রচুর মানুষকে, প্রচুর বিদ্রোহী কিভাবে। এবং এই সিপাহী বিদ্রোহ, আরেকটা প্রোপাগান্ডা এখানে বলি, সিপাহী বিদ্রোহ মূলত নেতৃত্বে ছিল, প্রধান নেতৃত্বে তো ছিলেন বাহাদুর শাহ, ফিল্ড কমান্ডার হিসেবে ছিলেন বা দিল্লির সেনাপতি হিসেবে ছিলেন বখত খাঁ, আর ওভারঅল উত্তর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আহমদুল্লাহ শাহ। এদের অনেকেই আমরা চিনি না। কেন চিনি না? এইটা বুঝবো আমরা বিদ্রোহের পর। বিদ্রোহের পর ইন্টারেস্টিংলি ব্রিটিশরা মুসলমানদেরকে এত পরিমাণে মানে নির্যাতন করেছে, এবং তারা তাদের লেখালেখিতে, তাদের চিঠিতে স্পষ্ট করেছে এই বিদ্রোহ ঘটাইছে মুসলমানরা। এবং সিপাহী বিদ্রোহের সৈন্যতে যদিও হিন্দুদের প্রচুর সংখ্যা ছিল, এবং আন্দোলনের নেতা হিসেবে অনেকেই ছিলেন, যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তারপর হচ্ছে নানা সাহেব পেশুয়া, মারাঠা পেশুয়া ছিলেন, উনারাও দুর্দান্ত পারফরমেন্স করেছেন, দুর্দান্ত অংশগ্রহণ ছিলেন, এবং সবাই বাহাদুর শাহ জাফরকে কিন্তু মেনে নিয়েছিলেন। কিন্তু ব্রিটিশরা ধরে নিয়েছে এই বিদ্রোহের, এই মহাবিদ্রোহের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী ছিল মুসলিমরা। এজন্য তারা মুসলমানদেরকে এত বেশি পরিমাণে আক্রমণ এবং হত্যা করেছে যে ওই সময়ের মুসলমান পণ্ডিত যারা ছিলেন,
তারা দেখতে পাচ্ছিলেন যে আর সম্ভবত মাথা তুলে দাঁড়ানো যাবে না, মাথা তোলার মতো। ওই সময়ে দিল্লিতে ছিলেন কবি মির্জা গালিব, বিখ্যাত উর্দু ফার্সি কবি। এবং মির্জা গালিব কবিতায় উনি লিখছেন, ওনার বই, উনার একটা আত্মজীবনী আছে বিদ্রোহ নিয়ে, আস্তাম্বু। তারপর জহির দেহলভি নামে একজন পণ্ডিত ছিলেন, মানে ওই সময় কর্মকর্তা ছিলেন মুঘল। উনার বইয়ের নাম হচ্ছে দাস্তানে কাদার। ওই সময় আব্দুল লতিফ নামে একজন লোক ছিলেন, উনার একটা বই আছে ডায়েরি 1857। তারপরে হচ্ছে ওই সময়ে আরো অনেকগুলো বই ছিল। সবগুলা বই আপনি দেখবেন যে দিল্লিতে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। কিন্তু এরপর ওই কাসেম নানুতুবি, তারপর হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি সহ যারা শেষ পর্যন্ত বেঁচে ছিলেন, অনেকেই নির্বাসিত করা হয়েছে, অনেকেই যদিও বেশিরভাগকেই ফাঁসি দেওয়া হয়ে গেছে, বাট এরপরেও যারা ছিলেন তারা দেখলেন যে অবস্থা এমন হয়েছে যে আগামীতে মুসলমানরা যে দাঁড়াবে, আজকের মুসলমান শিশুরা যে আগামীতে দাঁড়াবে, এই অবস্থা আর নাই। আমরা এই স্লাইডটা যদি দেখি যে ব্রিটিশরা আসলে কিভাবে, এটার মধ্যে দিয়ে আমি এটা বলছি। প্রথমে অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহকে গ্রাস করে ব্রিটিশরা। ভারতে এসে প্রথমেই আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলে। আমরা পৃথিবীর 1/4 জিডিপির অঞ্চল থেকে রীতিমতো রীতিমতো ভিখারি হয়ে যাই। এরপর আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করে ফেলে। 3 নম্বর, শিক্ষাকে ধ্বংস করে। এবং ব্রিটিশ কর্মকর্তাদের দাবি যে প্রথম 20 বছরে শুধু বাংলা, বিহার, উড়িষ্যা, এই অঞ্চলে, যেহেতু আমরা জানি এই অঞ্চলে প্রায় 30% ল্যান্ড ছিল ওয়াকফ করা, এই অঞ্চলে ব্রিটিশরা এত পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে, ধ্বংস করেছে। এর পরিমাণ প্রায় 8,000 বিদ্যাপীঠকে বন্ধ করেছে, কলেজ মানের, যেগুলার পাঠ্যসূচিতে ছিল গণিত, জ্যোতির্বিদ্যা, মেডিকেল শাস্ত্র, কোরআন, হাদিস, ফিকহ, যুক্তিবিদ্যা। এই পুরা যে মুঘল ভারতের যে শিক্ষার ঐতিহ্য, ধারা, ব্যবস্থা, এটাকে পুরোটাই ধ্বংস করে দিয়েছে ব্রিটিশরা। দিয়ে একটা নতুন শিক্ষা কার্যক্রম শুরু করেছে কলকাতাকে কেন্দ্র করে, আমরা একটু আগে আলোচনা করেছি। এই সিপাহী বিদ্রোহের পর কোম্পানির হাত থেকে ক্ষমতা চলে যায় সরাসরি ব্রিটিশ সরকারের হাতে। তখন রানী সম্ভবত ভিক্টোরিয়া ছিলেন, এবং মহারানীর ব্রিটিশ ইন্ডিয়া হয়ে যায়, কোম্পানির ইন্ডিয়া থেকে হয়ে যায় ব্রিটিশ ইন্ডিয়া। এবং উনি এসে, বা ব্রিটিশ সরকার এসে সাধারণ ক্ষমা ঘোষণা করে বিদ্রোহীদের, যদিও এর আগেই ক্ষমা ঘোষণা করার পরও বিদ্রোহীদেরকে হত্যা করা হয়েছে। ব্রিটিশ সরকার এসে চিন্তা করলো এখন আমরা এমন ভাবে ভারতকে চালাতে হবে যাতে আগামীতে এরকম একটা বিদ্রোহ না আসে, কারণ এই বিদ্রোহে প্রায় হেরেই যাচ্ছিল। এবং ব্রিটিশের কর্মকর্তার দাবি, শিখেরা যদি এবং সিন্ধিয়া যদি, তারপর হচ্ছে কাশ্মীরের যে ওই সময়ের নবাব ছিলেন, তারপর নেপালের কাশ্মীরের নবাব সম্ভবত রঞ্জিত সিং, এই টাইপের, উনারা যদি আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে আমরা ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যেতাম। অলমোস্ট হয়ে গিয়েছিল। এটা অনেকটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানের মতো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মান প্রথম 2-2.5 বছর পুরা ইউরোপ দখল করে ফেলছিল হিটলারের নেতৃত্বে, এবং অনেকটা জিতে গিয়েছিল। কিন্তু 1942 সালে ব্যাটল অফ আলামিন, যেটা মিশরে হয়েছিল, ওইটার হার, এরপর আর জার্মানরা কোনো যুদ্ধে জিততেই পারে নাই। এজন্য উইনস্টন চার্চিল বলেছিলেন যে ব্যাটল অফ আলামিনের আগে আমরা কোনো যুদ্ধে জিততে পারি নাই, 39 থেকে 42, আর ব্যাটল অফ আলামিনের পরে আমরা কোনো যুদ্ধে হারি নাই। অনেকটা আমাদের বিদ্রোহটা এরকম ছিল যে আমরা প্রথম দিকে জিতে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা হারি বিভিন্ন কারণে। এর মধ্যে একটা ছিল সিন্ধিয়া, শিখ সহ অনেকেই ব্রিটিশকে প্রত্যক্ষ মদত করে, মানে প্রত্যক্ষ সহযোগিতা করেছে। তো রানী বা ইংরেজ সরকার আসার পরে চিন্তা করলো এমন একটা টাইপে আমাদের ইন্ডিয়াকে শাসন করতে হবে এখন, যাতে এরকম বিদ্রোহ না হয়, এবং ইন্ডিয়া যাতে আগের ইন্ডিয়া, ওই ইন্ডিয়ার যে মাইন্ডসেট, ওই যে স্বপ্নের ইন্ডিয়া, স্বপ্নের যে মুক্তি চাচ্ছিল তারা, ওই আগের ইন্ডিয়াতে ফিরে যাওয়ার হিন্দুস্তান, ওই হিন্দুস্তানে যাতে আর না যায়। এই জন্য তারা নতুন নতুন আইন করে, এটা এই ধরনের বিভিন্ন আইনকে আমরা জানি ভারত শাসন আইন নামে। এবং সিপাহী বিদ্রোহ ঠিক পরপরই 1866 সালে ওই উত্তর ভারতের যে সকল মুসলিম পণ্ডিত টিকে ছিলেন, বেঁচে ছিলেন কোনোভাবে, ওনারা চিন্তা করলেন মুসলমান ছেলেরা তার পড়ালেখার কিছু নাই, সব শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আলেমরা ধ্বংস হয়ে গেছেন, শিক্ষকরা নাই, কে পড়াবে? তো যারাই ছিলেন তাদেরকে ঐক্যবদ্ধ, এবং আগামীর মানে মুক্তি তো হয় নাই, এই মুক্তির ধারা যাতে অব্যাহত থাকে, এই মুক্তির জন্য
তারা একটা আন্দোলন, সেই আন্দোলনের একটা কেন্দ্র, একটা প্রতিষ্ঠান করেছিলেন, একটা মাদ্রাসা, সেটার নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ। এটা শুধু একটা প্রতিষ্ঠান না, শিক্ষা প্রতিষ্ঠান না, এটা একটা আন্দোলন। এবং এই সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর যাতে এই মুক্তির আজাদী আন্দোলন টিকে থাকে, সেই লক্ষ্যেই মূলত এটা গঠন করা হয়েছিল। যাই হোক, ব্রিটিশ ইন্ডিয়া হওয়ার পর বা রানীর অধীনে ইন্ডিয়া যাওয়ার পর তারা কি করলো, কংগ্রেস নামে একটা রাজনৈতিক দল গঠন করলো। এটা ভারতীয়দের তৈরি, কিন্তু এটার প্রত্যক্ষ মদত এবং সহযোগিতা ছিলেন ব্রিটিশ কর্মকর্তারা, যেমন এলান অক্টাভিয়ান হিউম সহ আর অনেকেই। এরপরে দেখি আমরা মুসলিম এলিটটা তৈরি করেছি মুসলিম লীগ। তো তারা এই ক্ষেত্রে সফল হয়ে গেল। এই আমার যে মূল টপিক ছিল যে 47-এর ভারতের স্বাধীনতা, এটা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিল না। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমার সময় প্রায় শেষ। রানীর অধীনে যাওয়ার পর, ব্রিটিশ সরকারের অধীনে যাওয়ার পর এখন ভারত কিভাবে স্বাধীন হবে, এটা নিয়ে দুইটা ধারা তৈরি হয়ে গেল। একটা হচ্ছে বিপ্লবী ধারা, যেটা চলছিল আজাদী আন্দোলনের, ওই ধারার মানসিকতার লোক যারাই আছে তারা বলল ওইভাবেই আমরা স্বাধীন হতে হবে, এছাড়া আমরা আর ভারতকে পাবো না, হিন্দুস্তানকে পাবো না। আর আরেকটা গ্রুপ ছিল, এরা ব্রিটিশ মদতপুষ্ট, এরা অহিংস নীতিতে ইংরেজকে বুঝিয়ে কিংবা অনুরোধ করে স্বাধীনতা চায়। শেষ পর্যন্ত এই ধারাতেই আমরা স্বাধীন হই। যে কারণে ওই ইংরেজের যে কলোনিয়াল প্রভাব, ইংরেজ আমাদেরকে শোষণ বা পিষ্ট করার জন্য যা যা টুলস, মিনস, মাধ্যম তৈরি করেছিল, এগুলা রেখেই, এগুলা আমাদেরকে দিয়েই তারা চলে গেছে। এজন্য ইংরেজরা চলে গেছে ফিজিক্যালি, তাদের প্রভাব আমরা ভাঙতে পারিনি। আমরা এই যে ধারা, এইটার পাশাপাশি এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো না। দেখেন, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, আমি যে একটু আগে যে বলেছিলাম কলকাতা কেন্দ্রিক যে শিক্ষিত সমাজ, তারা দেখা গেল যখন বঙ্গভঙ্গ, এটা স্রেফ একটা প্রশাসনিক সিদ্ধান্ত ছিল, মানে বাংলাকে প্রশাসনিকভাবে দুই ভাগ করা হয়েছিল, ওইটাতে বাঙালি জাতি দুই ভাগ হয়ে যাচ্ছে, এই দাবি করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন হলো। এবং সেই আন্দোলনের তুপির মুখে 1911 সালে ব্রিটিশ শাসন পর্যন্ত এই বঙ্গভঙ্গকে বাতিল করে দেয়। কিন্তু এই আন্দোলনকারীরা আবার 47 সালে ইউনাইটেড বেঙ্গল চায় নাই। এজন্য ওই সেদিন শুনেছিলাম একজন পণ্ডিত বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সৌভাগ্য এই যে উনি 41 ইন্তেকাল করে ফেলেন, মারা যান। কারণ উনার শিষ্যরা যারা উনার নেতৃত্বে তো বঙ্গভঙ্গে বাঙালির ঐক্যের আন্দোলন হয়েছিল, কিন্তু 47-এ উনার ছাত্ররাই, উনার শিষ্যরাই ইউনাইটেড বাংলার বিরোধিতা করেছিল, যে কারণে বাংলা দুই ভাগ হয়ে যায়। একটা পশ্চিমবঙ্গ যেটা ভারতের অধীন, একটা পূর্ববঙ্গ যেটা পাকিস্তান ছিল। আমরা পরবর্তীতে আমরা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেয়ে যাই। তো যাই হোক, এই যে দেখেন, কংগ্রেস হয়, মুসলিম লীগ হয়, এবং 1919 সালের দিকে এখানের আলিম উলামারা মিলে ভারতবর্ষের, ওনারা যখন দেখলেন যে কংগ্রেস, মানে বিশেষ করে মুসলিম লীগ, একটা মুসলিম এলিটদের সংগঠন ছিল, মুসলিম লীগ এবং কংগ্রেস দুটাতেই ব্রিটিশের মদত ছিল। এবং যদিও তারা স্বাধীনতা চেয়েছিল, কিন্তু এই স্বাধীনতাটা এমন ভাবে চেয়েছিল, ওই আজাদী আন্দোলনের যে চেতনা, ওইটা ছিল না। ওইটা ধরে রেখেছিলেন আহমদ শহীদের পর, সৈয়দ আহমদ শহীদের পর এইটা ধরে রেখেছিলেন মাহমুদুল হাসান, যাকে আমরা শায়খুল হিন্দ বলি। এবং এই দেওবন্দ প্রতিষ্ঠার পেছনে উনার হাত ছিল, এবং উনার নেতৃত্বেই, উনার চিন্তাই পরবর্তীতে ওবায়দুল্লাহ সিন্ধি, তারপর হচ্ছে সম্ভবত মদনী সাহেব, ঠিক আছে, উনাদের নেতৃত্বে একটা আজাদী আন্দোলনের সর্বশেষ বৃহৎ আন্দোলন, যেটা ওই যে কাঙ্ক্ষিত স্বাধীনতা আসতো, ওই রকম একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনকে বলা হয় রেশমি রুমাল আন্দোলন। এটা 20 শতাব্দীর গোড়ার দিকে হয়, এবং ওই আন্দোলনও ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার ফলে আমরা এই যে দেখেন, রেশমি রুমাল আন্দোলন ও প্রবাসী ভারত সরকার হয়েছিল। ওবায়দুল্লাহ সিন্ধি, তারপর হচ্ছে মদনী সাহেব সহ আর অনেকেই ছিলেন, হুসেন আহমদ মদনী, উনাদের এই যে 2013 সালে ইন্ডিয়ার একটা স্ট্যাম্পে রেশমি রুমালকে স্মৃতি, মানে রেশমি রুমালের স্মৃতি নিয়ে একটা স্ট্যাম্প বানানো হয়েছিল। আর এই যে রেশমি রুমালে লেখা চিঠি, এই যে ছবিটা। যাই হোক, এরপরে আমরা দেখেছি রেশমি রুমাল আন্দোলন ব্যর্থ হওয়ার পর আর ওই যে আজাদী আন্দোলন বা বিপ্লবী আন্দোলনের যে চেতনা, ওটা স্থিমিত হয়ে পড়ে। তখন নতুন কিছু ঝামেলা তৈরি হয়, বিভিন্ন দাঙ্গা, সাম্প্রদায়িক সংঘাত তৈরি হয়, হিন্দু মুসলিম দাঙ্গা। এটার পিছনে এই পলিটিক্যাল এলিটরা দায়ী ছিল। এবং আমরা দেখেছি এক পর্যায়ে মুসলিম লীগের
নেতা শেরে বাংলাকে ভদ্রলোক লাহোর প্রস্তাব দিয়েছিলেন। লাহোর প্রস্তাবের এই যে একটা চিত্র দিয়েছিলাম, লাহোর প্রস্তাব এক লাইনে যদি বলি এমন ছিল যে ভারতবর্ষে মুসলিম লীগ মনে করছিল যে ব্রিটিশরা যদি কংগ্রেসের হাতে ক্ষমতা দিয়ে যায় তাহলে মুসলিম অঞ্চলগুলো কি হবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো বিপন্ন হবে। এজন্য লাহোর প্রস্তাবের এক লাইনে যদি বলা যায় যে ভারতবর্ষে যে যে অঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ওই অঞ্চলগুলা সবগুলো একটু স্বাধীন হবে পুরা ভারতবর্ষ, কিন্তু ওই অঞ্চলগুলা স্বাধীন আবার কনফেডারেট হবে, কনফেডারেশন তৈরি হবে, স্বাধীন থাকবে, স্বায়ত্তশাসন থাকবে, আবার সবাই মিলে এক থাকবে, মুসলিম কনফেডারেশন এক লাইনে যদি বলি। কিন্তু পরবর্তীতে ওইটাও হয় নাই, কংগ্রেস বিরোধিতা করে, ব্রিটিশরা ওইদিকে যায় নাই। আমরা জানি এরপরে মুহাম্মদ আলী জিন্নার দ্বি-জাতি তত্ত্ব, এটা নিয়ে ভারতবর্ষের আলেমরা দুই ভাগে ভাগ হয়ে গেলেন। মদনী সাহেবের নেতৃত্বে এক পক্ষ, উনারা ইউনাইটেড ইন্ডিয়ার পক্ষে, আর মোহাম্মদ আলী জিন্না সহ উনাদের পক্ষে আলেমদের একটা গ্রুপ চলে গেলেন যে কিসের পক্ষে, পাকিস্তানের পক্ষে। এবং পাকিস্তান আন্দোলন শুরু হলো শেষ পর্যন্ত এর অনিবার্য পরিণতি, বিভিন্ন দাঙ্গা চলছিল, দেশ ত্যাগ চলছিল। এই যে দেখেন দূরে চিত্র দেখাচ্ছি, একটা হচ্ছে অমৃতসরের পাঞ্জাব অঞ্চলের, আর এই যে ট্রেনের মধ্যে মানুষ যাচ্ছে, হিন্দু মুসলিমের দেশ ত্যাগ হয়েছে। এগুলো করুণ স্মৃতি আমাদের। এবং আমার লাস্ট স্লাইড চলে আসছি আমি, যে ভারত স্বাধীনতা আইন 47 দেশভাগ না স্বাধীনতা। আমি মনে করি এটা দেশভাগ হয়েছে, স্বাধীন হয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের যে দীর্ঘ 100 থেকে 150 বছরের যে আজাদী আন্দোলন, সেই আজাদী আন্দোলনের যে স্বাধীনতা ওইটা আমরা পাইনি। কিন্তু আফসোসের বিষয় এই যে আমাদের পাঠ্য বই, ট্রেন্ডি যে সকল ইতিহাসের বইয়ে এই ধরনের আলোচনা নাই। আমাদের ট্রেন্ডি সকল বইয়ে দেখানো হয় যে আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা পাইনি। এর প্রমাণ হিসেবে আমি বলতে পারি যে আমরা এখনো এই ভারতবর্ষে যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলা কলোনিয়াল লিগেসি বা কলোনিয়াল মাস্টারদের যে প্রভাব বলয় তা থেকে মুক্ত হতে পারেনি। এখনো আমাদের শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, যাবতীয়, আমাদের পুলিশ এখনো ব্রিটিশ আইনে চলে 1861 সালের, আমাদের প্রশাসন এখনো ওই ব্রিটিশ স্ট্রাকচারে চলে। দ্যাটস ওয়াই আমি বিশ্বাস করি যে আমরা কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা পাইনি। আমার সময় আসলে শেষ হয়ে অতিরিক্ত হয়ে গেছে। আমার আলোচনা এখানেই, আজকের জন্য এখানেই, এই আলোচনা আসলে অনেক দীর্ঘ করা যেত, এখানে সমাপ্ত ঘোষণা করছি।